মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন আরও 26,229টি পরিবারকে আজ ঘর হস্তান্তর করা হচ্ছে। গণভবন থেকে বিভিন্ন জেলার সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে অস্ত্র তুলে নিয়ে এই দেশ স্বাধীন করেছিলেন। আমি অত্যন্ত বেদনার সাথে স্মরণ করি, জাতিপিতা তো মাত্র 3.5 বছর হাতে সময় পেয়েছিলেন বাংলাদেশটাকে গড়ে তোলার। একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল, প্রত্যন্ত অঞ্চলের সকল মানুষ তাদের জীবন অর্থবহ হবে। তার স্বপ্ন ছিল বাংলার মানুষ অন্ন পাবে, বস্ত্র পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, চিকিৎসা পাবে, উন্নত জীবন পাবে, সুন্দরভাবে বাঁচবে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ করে যেতে পারেনি। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে যখন এই ঘুরে ধরা সমাজ ভেঙে নতুন সমাজ গড়ার পদক্ষেপ নিলেন, ঔপনিবেশিক শাসন বা আধা ঔপনিবেশিক শাসনের ভেজাল ভেঙে দিয়ে নতুনভাবে বাংলার মানুষের অধিকার নিশ্চিত করবার পদক্ষেপ নিয়েছিলেন, দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ডাক দিয়েছিলেন। যখন এদেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছিল, শিক্ষা, চিকিৎসা সব ব্যবস্থাগুলি তিনি একে একে করে যাচ্ছিলেন, ঠিক সেই সময় 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্রপতি, তাকেই শুধু হত্যা করলো না, তাকে হত্যা করলো সেই সাথে আমার মা, আমার 3 ছোট ভাই, ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা, কামালের নবপরিণীত বধূ সুলতানা কামাল, আমার আরেক ভাই লেফটেন্যান্ট শেখ জামাল মুক্তিযোদ্ধা, তার স্ত্রী, আমার ফুফাতো বোন পারভিন জামাল রোজি এবং আমার ছোট্ট 10 বছরের ভাইটি রাসেলকে নির্মমভাবে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, তাকে হত্যা করে। একই সাথে একই দিনে আমার মেজ ফুপুর বাড়ি আক্রমণ করে আমার ফুফাতো ভাই মুক্তিযোদ্ধা, বাংলা বাণীর সম্পাদক শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আমার সেজ ফুপুর মেয়ে আর্যমণি, তাকে নির্মমভাবে হত্যা করে। আমার সেজ ফুপুর বাড়ি আক্রমণ করে আব্দুর রব সানিয়াবাদ, যাকে নির্দেশ দিয়েছিলেন জাতির পিতায় এই ভূমিহীন আশ্রয়হীন মানুষগুলির জন্য ঘর তৈরি করার, যিনি কৃষিমন্ত্রী ছিলেন, তাকে নির্মমভাবে হত্যা করেছে। তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, তার ভ্রাতুষ্পুত্র শহীদ সানিয়াবাদ, তার 4 বছরের নাতি সুকান্ত সহ এরকম পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। এগুলির আঘাতে আমার সেজ ফুপু পঙ্গু হয়ে যায়, ফুফাতো ভাইয়ের স্ত্রী পঙ্গু ছিল, আমার ফুফাতো বোন এখনও পঙ্গু অবস্থায় আছে। ঠিক এইভাবে 15 আগস্ট তারা আঘাত আনে। আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিলকে নির্মমভাবে হত্যা করে, পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে। আমি আমার ছোট বোন রেহানা বিদেশে ছিলাম, আমরা বেঁচে গিয়েছিলাম, কিন্তু আমরা তখন দেশে আসতে পারিনি, আমাদের আসতে দেওয়া হয়নি। বিদেশের মাটিতে রিফিউজি হিসেবেই থাকতে হয়েছিল। একাশি সালে ফিরে আসি। বাংলাদেশ আওয়ামী লীগ যখন আমাকে সভাপতি নির্বাচিত করে, তখন অনেক বাধা, কিন্তু মানুষের শক্তি ছিল সব থেকে বড়। একদিকে আমার আওয়ামী লীগ, অপরদিকে বাংলাদেশের জনগণ। কাজে তাদের উপর ভরসা করেই এই দেশে ফিরে এসেছি, যেখানে আমার বাবার খুনি, সেই খুনিদের বিচার করা যাবে না বলে ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করা হয়েছিল। যুদ্ধাপরাধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন, কিন্তু সেই বিচার বন্ধ করে দিয়ে তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল, ক্ষমতায় বসানো হয়েছিল। সেই অবস্থায় আমি দেশে ফিরে আসি। একদিকে খুনিরা, তারপর অপরদিকে একটা অস্বাভাবিক পরিস্থিতি, প্রতি রাতে কারফিউ। কিন্তু এসেছিলাম একটা লক্ষ্য নিয়েই, যে স্বপ্ন নিয়ে, যে আদর্শ নিয়ে লাখো শহীদ রক্ত দিয়েছে। আমার বাবা সারাটা জীবন উৎসর্গ করেছেন নিজের জীবনকে, পাশে থেকেছিলেন আমার মা। আমার মা সবসময় আমার বাবার পাশে ছিলেন। সেই মাকেও তারা নির্মমভাবে হত্যা করেছিল।
যিনি কোনোদিন জীবনে কিছু চাননি, তার কোনো চাওয়া পাওয়া ছিল না, চিরদিন বাবার পাশে থেকেছেন, সংসারের কাজে কখনো তাকে বিরক্ত করেননি, সবসময় বলেছেন আমি সব সামলে নেব, তুমি দেশের কাজ করো। আমার মাও কিন্তু রেহাই পায়নি, বেগম ফজিলাতুন্নেসা মুজিবকেও নির্মমভাবে হত্যা করে। কাজে আমরা যখন ফিরে আসি, আমি আসার পরে ওই 32 নম্বর বাড়িতে আমাকে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। আমি যে একটু দোয়া পড়ব, সকলের আত্মার মাগফিরাত কামনা করব, সেই সুযোগটাও আমাকে দেওয়া হয়নি। আমরা 32 নম্বরের রাস্তায় বসে মিলাদ পড়েছি, সকলে আত্মার মাগফিরাত কামনা করেছি। আজকে 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন সকলেরই আত্মার মাগফিরাত কামনা করি। আর কৃতজ্ঞতা জানি বাংলাদেশের জনগণের প্রতি, যে আস্থা বিশ্বাস আমার উপর রেখেছিলেন। ভোট দিয়ে আমাকে অনেক বাধা, সে বাধা অতিক্রম করে ভোট দিয়ে বারবার নির্বাচিত করেছেন। আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, এটাই সব থেকে বড় পাওয়া। এবং যে স্বপ্নটা আমার বাবা দেখেছিলেন, যে এই অঞ্চল একটা বদ্বীপ, প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে এদেশের মানুষকে বাঁচতে হয়, সেই মানুষগুলির জীবনটা যেন উন্নত হয়, অর্থবহ হয়, সেটাই ছিল তার স্বপ্ন। আর সেই স্বপ্নটাই বাস্তবায়নের পদক্ষেপ আজকে আমরা নিয়েছি। আমাদের ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙায় প্রতিনিয়ত মানুষ ভূমিহীন হচ্ছে, গৃহহীন হচ্ছে। সেই 70 সালে যে যখন ঘূর্ণিঝড় হয়, সেই ভয়াবহ ঘূর্ণিঝড় 14 নভেম্বর, তখন নির্বাচনের প্রস্তুতি চলছে। সেই নির্বাচন ছেড়ে দিয়ে জাতিপিতা পৌঁছে গিয়েছিলেন সেই দুর্গত মানুষের পাশে। সে ভোলা, পটুয়াখালী সহ বিভিন্ন অঞ্চলে তিনি মানুষের পাশে যে দাঁড়ান এবং দেখেছেন মানুষের দুর্দশা। এবং তারপর থেকে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার যে চিন্তা ভাবনা তার ছিল, তিনি 71 সালে দেশ স্বাধীন হওয়ার পর সেটাই বাস্তবায়ন শুরু করেন এবং ভূমিহীন মানুষের জন্য সমস্ত ব্যবস্থা নেন। যত খাস জমি সেগুলি ভূমিহীনদের মাঝে বিতরণ করবার সিদ্ধান্ত নেন এবং ভূমি ব্যবস্থাপনায় 100 বিঘার উপর কেউ জমি রাখতে পারবে না, বাকি জমি খাস জমি হয়ে ভূমিহীনদের মাঝে বিতরণ করবেন, সেই সিদ্ধান্তটা তিনি হাতে নেন এবং তা বাস্তবায়নও শুরু করেন। কিন্তু দুর্ভাগ্য যে সেটা তো আর শেষ করে যেতে পারেননি। 1972 সালে 20 ফেব্রুয়ারি ভোলায় এক জনসভায় জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, আমি এখানে উল্লেখ করছি, কোট করছি, তিনি বলেছিলেন, কোট, একটি পরিবার মাত্র 100 বিঘা সম্পত্তি রাখতে পারবে, প্রয়োজন বোধে এটা আরও কমানো হতে পারে। বিভিন্ন পরিবারের কাছ থেকে পাওয়া বাড়তি জমি এবং সরকারের হাতের খাস জমি সঙ্গে সঙ্গে ভূমিহীন কৃষকদের মধ্যে বন্টন করা হবে। অতীতের মতো পোষ্যদের নামে জমি ভাগ করে দিয়ে এই ঘোষণাকে ফাঁকি দেওয়ার বা পাশ কাটিয়ে যাওয়া চলবে না, আনকোট। সেই নির্দেশনা মেনেই আমরা কিন্তু আজকে কাজ করে যাচ্ছি। আমি 1997 সালে যখন আমরা সরকারে, তখন এক ঘূর্ণিঝড় হয়, কিন্তু তার আগেও আমাদের নিজেদের একটা অভিজ্ঞতা আছে। 1991 সালে যখন বিএনপি ক্ষমতায়, খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তখন ঘূর্ণিঝড় হয়েছিল। আর সেই ঘূর্ণিঝড়ের কোনো খবরই রাখতো না সরকার। তখন লক্ষ লক্ষ মানুষ মারা যায়, গৃহহারা হয়, ভূমিহীন হয়ে পড়ে। তখনও কিন্তু রিলিফ কাজে এবং মানুষের পাশে, এই দুর্গত মানুষের পাশে আমরা আওয়ামী লীগের নেতৃবৃন্দই সবার আগে পৌঁছে গিয়েছিলাম, কারণ সরকার জানতোই না। এবং আমরা যখন পার্লামেন্টে জিজ্ঞেস করেছিলাম খালেদা জিয়াকে যে এরকম ঘূর্ণিঝড়ে মানুষ মারা গেছে, তিনি না কোনো কিছু না জেনে উত্তর দিয়েছিলেন, যত মানুষ মরার কথা ছিল তত মানুষ মরে নাই। তা আমি তখন বিরোধী দলে, আমি উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছিলাম, কত মানুষ মরলে আপনার তত মানুষ হবে সেটা একটা সংখ্যা বলেন। এই ছিল তখনকার সরকার। কিন্তু আওয়ামী লীগ বসে থাকেনি। আওয়ামী লীগ কিন্তু ঝড় হওয়ার সাথে সাথে সমস্ত জায়গায় আমরা চলে যাই, নেতৃবৃন্দ যায়, মানুষের পাশে দাঁড়াই, রিলিফ দেওয়া, সেই মৃতের লাশ, ছোট শিশু, নারী, শিশু সকলের লাশ ভাসমান অবস্থায় আমরা দেখেছি, তাদেরকে দাফনের ব্যবস্থা করা, সব কিছু আমরা কিন্তু করেছিলাম। আবার আমরা রিলিফ কাজ যখন করতে যাই, সেখানে ছাত্র দলের ছেলেরা আমার গাড়ির ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেবে, আমরা গাড়ি রেখে পায়ে হেঁটে গ্রামে গেছি, সেই সময় তারা সেই গাড়ি পর্যন্ত
ধাক্কা দিয়ে ফেলে দেবে, কেন আমরা কাজ করছি, নিজেরা করবে না আমাদেরও করতে দেবে না, সেই বাধাও আমাদের দেওয়া হয়। কিন্তু সব অতিক্রম করে আমরাই মানুষের পাশে দাঁড়িয়েছি। এরপর 97 সালে যখন ঘূর্ণিঝড় হয়, আমরা পূর্ব থেকে পূর্বাভাস নিয়ে আমার স্পেনে যাওয়ার কথা ছিল, আমি সেটা বাতিল করে দিয়ে, আমার রাষ্ট্রীয় সফর ছিল, আমি যাইনি, ওই রাতেই বাতিল করে দিয়ে থেকে প্রতিটি এলাকার থেকে মানুষকে সরিয়ে আমরা ব্যবস্থা নিই। কারণ জাতির পিতা ঘূর্ণিঝড়ে জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য যেমন তিনি সাইক্লোন শেল্টার এবং মুজিব কেল্লা নির্মাণ করেছিলেন, পশু পাখি পালিত জীবজন্তু তাদেরকে আশ্রয় দেওয়ার ব্যবস্থাও করেছিলেন। তা আমরা সেই উদ্যোগটাই গ্রহণ করি। 97 সালে প্রথম আমার আশ্রম প্রকল্প প্রথম ঘর করে দিয়েছিলাম সেন্ট মার্টিন দ্বীপে। সেখানে যে পেয়েছিলাম 70টা পরিবার, তাদের কিচ্ছু ছিল না, ঘর ছিল না, কিন্তু সেখানে কোনো খাস জমি পাওয়া যায়নি। তখন আওয়ামী লীগের নেতারা তারা তাদের জমি থেকে জমি দিয়েছিলেন এবং সেখানেই আমরা এই ব্যারাক হাউস নির্মাণ করি। সেখানে নির্মাণ সামগ্রী পাওয়া খুব কষ্ট ছিল, তবে আমাদের নৌবাহিনী তারা এগিয়ে আসে এবং তারাই এই ঘরগুলি তৈরি করে দেয়। এরপরেই আমরা উদ্যোগ নিই সারা বাংলাদেশের যত ভূমিহীন আছে তাদের জন্য আমরা ঘর করে দেব। তখন আমরা ব্যারাক হাউস করে দিয়েছিলাম এবং ঠিক এইভাবে আশ্রম প্রকল্প একে আমরা বিভিন্ন এলাকায় মানুষকে ঘর করে দিই। আর যাদের ভূমি ভিটা আছে তাদের জন্য গৃহায়ণ তহবিল থেকে বিভিন্ন এনজিওকে আমরা 1% সার্ভিস চার্জে টাকা দিতাম, তাদের সাথে কথা ছিল তারা একটা ঘর করে দেবে, একটা স্যানিটারি ল্যাট্রিন করে দেবে। এইভাবে আমরা এই মানুষের পুনর্বাসনের কাজ শুরু করি। দুর্ভাগ্য হলো যে 2001 সালে বিএনপি ক্ষমতা এসে সেগুলি আবার বন্ধ করে দেয়, কিন্তু 2008 নির্বাচনে জয়ী হয়ে যখন সরকার আসি তখন থেকে আবার আমরা এই উদ্যোগ নিই এবং এ পর্যন্ত আমরা এই ঘরগুলি করে দিচ্ছি। দ্বিতীয়বার আমরা আসার পরে আমরা যে উদ্যোগটা নিয়েছি আশ্রয়ণ 2 প্রকল্পের মাধ্যমে, সেই 91 সালে যারা মানে ঘূর্ণিঝড়ে উদ্বাস্তু হয়েছিল কক্সবাজারে, তারা এখনও বস্তি করেছিল, তাদের জন্য কক্সবাজারেই আমরা খুরস্কুল নামে স্থানে তাদের ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে পুনর্বাসনের কাজ শুরু করেছি। তাছাড়া সারা বাংলাদেশে নদী ভাঙায় ক্ষতিগ্রস্ত বা যারা ভূমিহীন বা বিত্তহীন তাদেরকে আমরা ঘর বাড়ি তৈরি করে দিচ্ছি। আজকে এখানে আমরা তৃতীয়বার সরকার আসার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সেমি পাকা বাড়িঘর করে দেব এবং 2 শতক জমি সকলের নামে কিনে দেব। এবং এই জমি কেনার জন্য কিছু জমি খাস জমি উদ্ধার করা, আর পাশাপাশি যেখানে যে খাস জমি পাওয়া যাচ্ছে না সেখানে যাতে জমি কিনে দেওয়া যায় তার জন্য একটা ফান্ড তৈরি করি। 75-এ বাবা মা ভাই সব হারানোর পর 32 সময় বাড়িটা পেয়েছিলাম আর কিছু নগদ টাকা, সামান্য কিছু। আমরা 2 বোন সিদ্ধান্ত নিই যে এটা দিয়ে আমরা একটা ট্রাস্ট ফান্ড গঠন করি। যদিও এই ট্রাস্ট ফান্ডে অনেকে অনুদান দিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। সেই ট্রাস্ট ফান্ড থেকে আমরা 5 কোটি টাকা দিয়ে এই জমি কেনার জন্য আলাদা একটা ফান্ড প্রধানমন্ত্রী কার্যালয় করি। সেখানে অনেকেই আবার অনুদান দিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। যে এখন আমরা শুধু খাস জমির জন্যই বসে থাকি না, আমরা জমি কিনে একজন ব্যক্তির নামে 2 কাঠা করে জমি কিনে তারপর আমরা এই প্রকল্পটাকে তাদের ঘর তৈরি করে দিচ্ছি। অর্থাৎ বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না, সেই সিদ্ধান্তটা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। এবারে আমরা এই তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে আমরা 26,229টি ভূমিহীন গৃহহীন পরিবারকে স্থায়ীভাবে মাথা গোঁজার যে ঠিকানা দিতে পারছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি আর বাংলাদেশের জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। আর এই কাজের সাথে যারা সম্পৃক্ত তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ যখন এই করোনাকালীন সময়ে এই ঘরগুলি নির্মাণ কাজে এখানে বহু মানুষের কর্মসংস্থান হয়েছে। মানুষের যে একটা কোনো সময় কর্মহীনতার যে একটা সমস্যা, সেই সমস্যা যেমন দূর হয়েছে, পাশাপাশি যারা কাজ করেছেন কাজ করে এই ছিন্নমূল মানুষগুলিকে একটা ঠিকানা জোগাড় করে দিয়েছেন। এটা একটা মহৎ কাজ, মহৎ উদ্যোগ। কারণ একটা ঘর পাওয়ার পর একটা মানুষের জীবনটা তো পাল্টে যায়, মানুষের মুখে যে হাসিটা, এটাই তো সবচেয়ে বড় পাওয়া জীবনে, এর থেকে বড় কিছু আর হতে পারে না। আমরা ইতিমধ্যে প্রায় 9,25,645 জন ভূমিহীন গৃহহীন মানুষে তাদের নিজস্ব ঘরে বসবাস করার সুযোগ করে দিতে পেরেছি। আমরা চাই যে এই প্রক্রিয়ায় আমরা বাংলাদেশের কোনো মানুষ যেন আর ছিন্নমূল না থাকে, সেই ব্যবস্থাটাই আমরা নেব, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।
আশ্রয়ণ শুরু হওয়ার পর থেকে এই এপ্রিল 2022 পর্যন্ত মোট 5,09,370টা পরিবার পুনর্বাসন হয়েছে। আর 97 সালের থেকে যেটা শুরু করেছিলাম সব মিলিয়ে এ পর্যন্ত প্রায় আমরা বলতে গেলে 7,11,263 পরিবার, এখানে 35,05,315 পরিবার প্রতি 5 জন হিসেবে ধরা হয়েছে। কিন্তু এর পাশাপাশি আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, আমাদের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়, এছাড়াও আমরা আমাদের উদ্যোগ নেওয়ার পর আমাদের সরকারের অফিসাররা, যেমন বিশেষ করে সচিবরা, তারা ঘর দিয়েছে। আমাদের পুলিশ বাহিনীর পক্ষ থেকে ঘর দেওয়া হয়েছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তারা উদ্যোগ নিয়ে যে যেখানে পেরেছে কিছু কিছু ঘর দিয়েছে। সাধারণ অনেক ব্যবসায়ী, অনেক লোক তারা নিজেরা ঘর তৈরি করে দিচ্ছে। কাজে এটা মানুষের ভিতরে একটা আলাদা কিন্তু একটা প্রণোদনার সৃষ্টি করেছে। মানুষ এখন চিন্তা করে যে আমি শুধু নিজেই ঘরে থাকবো কেন, আমার আশেপাশে যারা ছিন্নমূল তাদেরকে একটা ঘর করে দিই। এই যে মানসিকতাটা, মানুষের জন্য মানুষ, মানবতার জন্য মানুষ, এই যে অনুভূতিটা মানুষের মাঝে, এটাই হচ্ছে সবথেকে বড় কাজ। এই কাজটার জন্য যারা উদ্যোগ নিয়েছে এবং কাজ করেছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই উদ্যোগটা নিয়েছেন। যার ফলে আমি এটা বিশ্বাস করি যে এদেশে আর কোনো মানুষ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। আমরা সেই 91 সালে ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য যে ফ্ল্যাটগুলি তৈরি করে দিচ্ছি, এটা হচ্ছে কক্সবাজারে খুরুশকুল বলে একটা জায়গা, পতিত একটা জায়গা পড়েছিল, কোনো আবাদ হতো না, সেই জায়গাটাই আমরা এখন উন্নত করে দিয়েছি। সেখানে প্রায় 4,409 জন পরিবার, ইতিমধ্যেই আমরা 5 তলা বিশিষ্ট 139টি বহুতল ভবন নির্মাণ করেছি এবং এই কাজটা অব্যাহত আছে। প্রত্যেকটা মানুষ সেখানে কিন্তু ঘর পাবে, থাকবে। সেই সাথে আমাদের যারা অনগ্রসর শ্রেণী, যাদের কথা কিন্তু জাতির পিতা আমাদের সংবিধানেই বলে গেছেন, যেমন আমাদের বেদে, তারপর হিজড়া, মান্তা সম্প্রদায়, এমনকি চা বাগান শ্রমিক থেকে শুরু করে হরিজন সম্প্রদায়, আমাদের পরিচ্ছন্ন কর্মী, বস্তিবাসী, সকলের জন্যই কিন্তু আমরা ঘর করে দিচ্ছি। এবং ঢাকা শহরে যারা বস্তিতে বাস করে তাদের জন্য ভাড়া ভিত্তিক, সাপ্তাহিকভাবে ভাড়া দিতে পারবে, দিনে দিনে ভাড়া দিতে পারবে বা মাসিক ভাড়া দিতে পারবে। সেভাবে তারা যেন বস্তিতে না থেকে এটা ফ্ল্যাট বাড়িতে থাকতে পারে, সেই ব্যবস্থাটাও কিন্তু আমরা করে দিচ্ছি, যে ফ্ল্যাটে ভাড়া দিয়ে তারা থাকবে। মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন এবং গৃহহীনদের আরও 26,229টি পরিবারকে ঘর হস্তান্তর প্রোগ্রামে অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি সেখানে ছিলাম।